সাহেব কেমন আছেন? হ্যাঁ, আরে ভাই রাখার মালিক তো আল্লাহ। হ্যাঁ, আমার দিক থেকে সব রেডি। আপনি জাস্ট ঘন্টাখানেক পর আমার অফিসে চলে আসবেন, ঠিক আছে? ওকে, রাখছি। স্যার, হ্যাঁ বলো। দুপুর 12টায় অ্যাসোসিয়েশনের মিটিং উইথ লাঞ্চ। তার চাইতে জরুরি কাজ আছে। তুমি বলে দাও আমি অসুস্থ, এখন করতে পারবো। রফিক, ভালুকার ওই 35 বিঘা জমি আমার চাই। লোকাল ফরিয়া লাগিয়ে দাও, যে করেই হোক জমির মালিককে রাজি করাতে হবে। ওই 35 বিঘা জমির সঙ্গে আছে আরো 60 বিঘা ধানি জমি, ওটা আমার চাই। জি স্যার, বিষয়টা আমি দেখছি। আচ্ছা, গতকাল তুমি বাগানের গাছগুলোতে পানি দাও না কেন? পানি স্যার, কালকে তো বৃষ্টি ছিল। বৃষ্টি ছিল তো কি হয়েছে? ছাতি মাথা দিয়ে পানি দেবে যত সব। আসো সেক্রেটারি। আলুর বস্তার মতো মেঝেতে পা ছড়িয়ে বসে আছো যে, হ্যাঁ? তুমি বড় লোক হয়ে গেছো তো। বড় লোক হয়েছি বলে কি এখন হাওয়ার উপরে বসবো জোয়ারদার ভাই? আর এমনি আরাম করে বসো আমার মতো। কি বললেন জোয়ারদার ভাই? হ্যাঁ, জুতা নিয়ে সুপার করে শুয়ে পড়লেন। দূর গগন, তুমি গরিব তো গরিবই রয়ে গেলে, যত সব চিক থিঙ্কিং। আরে আমি লোকেরা জুতা পরেই সোফাতে ঘুমায়। এখন থেকে ওই কাঁটা চামচ দিয়ে খাওয়ার অভ্যাস করো, স্টাইলের সঙ্গে বাঁচো। তাহলে তো ডাল ভাতও কাঁটা চামচ দেখাইতে হয়। এই দেখো, কাল যখন তুমি আমার অফিস থেকে এলে তখন এই শার্টটাই পরা ছিল, এই শার্টটা তুমি এখনো পরে আছো। তো আমির হওয়ার চেষ্টা করো। বড় লোকরা কি করে জানো? বড় লোকরা দিনে কয়েকবার জামা বদলায়, মাসে গাড়ি বদলায়, বছরে বাড়ি বদলায়, ব্যবসা বদলায়। তা আমি তো আপনার সাথে 15 বছর ধরে আছি, আমারও তো বদলাইলেন না। বাহ, ভালো বলেছো তো, ভাববার বিষয়। চলো। তা কোন দিকে যাবেন? রাইটে। রাইটে? তা আপনার রাইটে নাকি আমার রাইটে? দেখা যাবে, চলো। সুলতান সাহেব, ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। জমিটা আমি আপনাকে পানির দামে দিচ্ছি, তারপর আপনি গাইগুই করছেন। জর্দার ভাই, পানির দামে দিচ্ছেন কোথায়? জমি তো আপনার 30 বিঘা, কিন্তু দাম নিচ্ছেন 50 বিঘার। কিছু ছাড় দেবেন না? প্রশ্নই ওঠে না। ওই জমির মাঝখানে আরো 27 বিঘা আছে, ওটা তো আপনি হজম করে ফেলবেন না। আমি তো ভাই আপনার পা রাখার জায়গায় করে দিচ্ছি। ওই 27 বিঘার কথা পরে, কিন্তু 50 বিঘার মধ্যে 20 বিঘাই তো ভেজাল জমি। আরে রাখেন ভেজাল, ভেজাল ছাড়া কি আছে? আমরা যা খাই সেটাতে ভেজাল। জমি হচ্ছে খাঁটি, জমিতে কোনো ভেজাল নাই। জমি হচ্ছে খাঁটি মাটি সোনা। কিন্তু ঝামেলাও তো আছে। ঝামেলা? ঝামেলা, দ্যাটস দি পয়েন্ট। কিন্তু আপনারা তো আবার ওই ঝামেলার গন্ধটাই সুখে সুখে আসেন, তাই না? তো যদি এক কাজ করি, বাদ দেই। ভুইয়া সাহেব তো আমাকে প্রায় ফোন করে ওই জমিটা নেওয়ার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড আর কি। হ্যাঁ, ঠিক বলেছো। তখন ভাই চটেন কেন? আপনার সাথে কতদিনের সম্পর্ক, ভুল বোঝাবুঝি তো একটু হইতেই পারে, আর আমি একটু বলতেও পারি আপনাকে। না রে ভাই, শোনেন, ভুইয়া সাহেব এই জমিটা নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী, বুঝছেন? এমনকি সে এও বলছে যে ওই ডিলটা হওয়া মাত্রই ওই সামনের দিকে যে 10 কাঠার প্লট আছে না দক্ষিণমুখী, ওরা একটা আমাকে গিফট করবে। সুলতান সাহেব, বল আমি আপনার দিকে ছুড়ে দিয়েছি। আপনি এখন ইচ্ছে করলে ব্যাট চালাতেও পারেন, নাও চালাতে পারেন, এটা আপনার ব্যাপার। দেখি ছক্কা মারার চান্সটা কি হাতছাড়া করবেন? আমি কি তাই বলেছি নাকি? তাইলে আমার ওই 10 কাঠার প্লটটা। আহা গগন, এটা তো জেন্টলম্যানস এগ্রিমেন্ট, আগেও তো পেয়েছো। জেন্টলম্যান এগ্রিমেন্ট, রাইট। চাইতে হবে কেন, তাই না? এভাবেই তো চলছে দুনিয়াটা। ছক্কাটা আসলে কে বললো জোয়াদার ভাই? আমরা নাকি ওই সুলতান সাহেব? আমরা প্র্যাকটিস ছাড়া মেরেছি, কিন্তু সুলতান সাহেবকে যদি ছক্কা মারতে হয় তাহলে তাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা গগন, ভুইয়া সাহেবের ব্যাপারটা তো পুরোটাই ভুয়ান, তাই না? আপনি দূরে বলছেন।
ভগবান, হ্যাঁ আমার জন্য কেমন লাগছে? অসুস্থ লাগছে? এই ড্রাইভার, গরম লাগছে, এসি বাড়াও। কোথায় খারাপ লাগছে জনার ভাই? বুঝতে পারছি না। দেখি পাঁচটা দেখি। আর দৌড়ো, তুমি পাঁচ বুঝো নাকি? আরে বুঝি তো একটু। না পাঁচ দেখ। ভাই এসি বাড়া। জি স্যার। আচ্ছা, অসুস্থ লাগছে আমার, তুমি হাঁপাচ্ছ কেন? না মনে হয় যে আরে বেটা এসি বাড়া না। দেখি তুমি পাঁচ বুঝো নাকি? আচ্ছা ছাড়ো, তুমি এবার ডাক্তারকে কল দাও জলদি। আপনার বেশ কয়েকটা টেস্ট করাতে হবে। আবার টেস্ট? এনে সিঙ্গাপুরে সব করিয়ে এলাম। না তারপরও করতে হবে। আর কোনো টেনশন করা যাবে না, রেড মিট খাওয়া যাবে না। আর আমি একটা ইনজেকশন দিই। না কোনো ইনজেকশন না ডাক্তার সাহেব, কোনো ইনজেকশন না। ওষুধ যত খুশি দেন, কিন্তু কোনো ইনজেকশন না। না এটা ওষুধে হবে না, ইনজেকশন আপনাকে নিতেই হবে। না, কখনো না। জোয়ারদার ভাই ভয় পাচ্ছেন কেন? একটা ইনজেকশন, সামান্য পিঁপড়ার কামড়। না কোনো ইনজেকশন না। আপনি এমন করছেন কেন? একটা ইনজেকশনই তো। নিতে হবে, ঠিক আছে। তার আগে একটু টয়লেট থেকে আসি। ডাক্তার সাহেব, আমি অসুস্থ হয়ে গেলে গগন খুব নার্ভাস থাকে, ওকে একটা ইনজেকশন দিয়ে দিন, স্নায়ু শিথিল থাকবে। আরে না আমার ইনজেকশন নিতে হবে কেন? আমি তো সুস্থই আছি, তাই না ডাক্তার সাহেব? ভয় পাচ্ছ কেন তুমি? একটা ইনজেকশন নিতে, পিঁপড়ার কামড়, পাঁচিল কোথাকার। দেখো তো কি বলে, আমার বলে ইনজেকশন নিতে হবে। দেখো তো না, এটা কার জন্য ডাক্তার সাহেব? খাওয়া খাই জোরদার ভাই আমার দিয়া ইনজেকশনটা নেওয়াইল। ওরে আমার মানিক রে, ওরে আমার রত্ন। আয়, আয়, আয়। জোয়ারদার ভাই আসলে নাকি? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আপনি কি গগন ভাই? হ্যাঁ কখন ভাই? আমি শাহ আলম মাস্টারের ছেলে তন্ময়। শালো। ও হ্যাঁ। কি ব্যাপার ভাই? একটা কাজে এসেছি। কি কাজ? ভেতরে গিয়ে বলি। হ্যাঁ আসো ভেতরে আসো। আসো। না এই যে বসো। তা কি বলবে বলো? ওকে তো ঠিক চিনলাম না। ও আমার ছোট বোন অদিতি। ও আচ্ছা বলো। গগন ভাই, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? তো থানায় না গিয়ে আমার কাছে আসছো কেন? না, ও ধরনের কিছু না। আমার বোন খুবই অসুস্থ, ওর চিকিৎসা দরকার। আচ্ছা তা তোমার মনে হয় ইনফরমেশন একটু ভুল আছে। আমি তো ডাক্তার না। জানি গগন ভাই। তাহলে ঢাকায় আমাদের পরিচিত কেউ নেই। তাছাড়া ওর চিকিৎসা করাতে আমরা নিঃস্ব হয়ে গেছি।
কোনো কুল কিনারা না পেয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদের একটু সহযোগিতা করেন। আমার কাছে তো টাকা পয়সা তেমন নাই, কি সহযোগিতা করব? তো আমার এখানে থেকে যদি চিকিৎসা করাতে চাও সেটা করাতে পারো। গগন ভাই, বাবা বেঁচে থাকতে আপনার কথা খুব বলতেন। শুনেছি আপনি খুব ভালো অবস্থায় আছেন। আমরা খুব আশা নিয়ে এসেছি। চাচা মারা গেছেন কবে? গত বছর। ও আল্লাহ, আহা, দেখাই হলো না। তো ওর অসুখটা কি? ওর অসুখটা যে কি ধরা পড়ছে না। গগন ভাই, আপনি ওর একটু বাঁচানোর চেষ্টা করেন। না ঠিক আপনি আছে, পারবেন। না না ঠিক আছে ঠিক আছে, মানে আমার তো আসলে সামর্থ্য তেমন নাই। তোমরা এক কাজ করো, আসছো যখন ওই পত্রিকার অফিসে যাও। ওরা তো আজকাল ওই যে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন ছাপে, বেশ সারাও পাওয়া যায়। ওরা হয়তো একটা কিছু করতে পারবে। আর আমার এখানে যখন আসছো থাকো, একটা পা রাখার জায়গা তো হলো, তাই না? তো আজকের কর্মসূচি কি? স্যার, সাভারের জমি নিয়ে মামুন সাহেবের সঙ্গে মিটিং দুপুর 12টায়। দুপুর 2টায় আজিজ সাহেবের সঙ্গে লাঞ্চ। ও, কিন্তু শরীর তো ভালো না, কি করে এত সব কাজ করব? আল্লাহ আমাকে সব দিয়েছেন, টাকা পয়সা, মান সম্মান, নাম ডাক সব দিয়েছেন, শুধু একটা জিনিস দেননি, সুস্থতা। তোমরা সুস্থ মানুষ, অসুস্থতার যন্ত্রণা যে কি সেটা তোমরা বুঝবে না। কিন্তু গগন তো এখন এলো না। ঠিক আছে, যাওয়ার পথে গগনকে না হয় তুলে নিয়ে যাবো। তুমি আজকে বাড়িতেই থাকো। হ্যাঁ, আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? হাত পাও জ্বালাপোড়া করে, মাথা করে, বুক ধরফর ধরফর করে না? না, আসলে আমার মাথায় যেন কি একটা যন্ত্রণা, সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আর মাঝে মাঝে চোখের সামনে একটা কালো পর্দা সব কিছু ঢেকে দিচ্ছে। কালো পর্দা শব্দে আবার কি আসলো? আরে জর্দার ভাই, আসেন আসেন, ভিতরে আসেন। কি ব্যাপার গগন? বলতে না বলতেই আমার এই ভাবসা বেশ রপ্ত করে ফেলেছ। দেরি করার জন্য বলতেছেন? তোমার তো ভুলে যাওয়ার কথা না যে সাভারের জমিটার ডিল আজকে ফাইনাল হওয়ার কথা। কি যে বলেন না জোয়ারদার ভাই, লাভ তো কোটি অঙ্ক ছাড়া যাবে, এত সহজেই ভুলে যাব? বসেন না, 1 মিনিট বসেন। না না, তুমি জলদি আসো, আমি নামছি। আসো। আচ্ছা আচ্ছা। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি তো, একটু কাজ আছে। হ্যাঁ, তোমরা থাকো, এই যে রুম আছে, এই যে রুম আছে, যেখানে খুশি তোমরা থাকো। হ্যাঁ, যাও যাও, ঠিক আছে, রেস্ট নাও। হ্যাঁ, রেস্ট নাও। আর শোনো, ভালো কথা, ওই যে আমি তো আসবো না, তোমরা রান্না বান্না করে দুপুরে খেয়ে নিও। হ্যাঁ জি। যাও। গগনের আজ হলোটা কি? চল জর্দার ভাই। গগন, শুধু আমেরই চাল চলন না, তুমি দেখি অনেক কিছু রপ্ত করে ফেলেছ। আপনি কিসের কথা বলতেছেন জর্দার ভাই? কথা গোপন করার কথা বলছি। কথা গোপন? আমি আবার কি কথা গোপন করলাম? ও, আপনি যেটা ভাবতেছেন সেইটা না, বন্ধুর মেয়ে। তোমার বন্ধুর মেয়ে এত বড়? আমার না তো, আমার আব্বার বন্ধু মেয়ে। তা আগমনের হেতুটা কি? আছে, অনেক কারণ আছে, গাড়িতে বসেন, যেতে যেতে বলতেছি।
গলায় তো সুর, আর আমার শরীরে তো অসুর বেজেই চলেছে। কেন জোয়ারদার ভাই, অসুস্থ বোধ করছেন? অসুস্থ মানে ভয়ানক। ড্রাইভার, এসি বন্ধ করো, জানলা খুলে দাও, একটু 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 মুক্ত বাতাস আসুক। আরে ধুর ও গগন, কি সব হাবি জাবি পড়ছো, ফেলে দাও। পড়ার কারণ আছে জোয়ারদার ভাই, দেখতেছি এর মধ্যে আপনার অসুখের কোনো সিমটম আছে কিনা। আরে কি যে বলো না তুমি, দেশ বিদেশ ভেজে ফেললাম, অসুখ ভালো হলো না, দূর ও মিয়া। না না না, অনেক সময় কিন্তু কাজ হয় জোয়ারদার ভাই। তাই নাকি? দেখি দাও তো কাগজ আমাকে। সে কি, এটা দেখছি সব অসুখই ভালো হয়। হাতি ঘোড়া গেল তো মশা বলে কতজন। জোয়ারদার ভাই, ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই নাকি বলছো তুমি? তাহলে দেখবো নাকি একবার ট্রাই করে? দেখতে পারেন, আমার পরিচিত একজন ভালো হেকিম আছে, বেশ এলেমদার। তাহলে চলো। দেখি তো চোখটা একটু, ये चोख। अरे अरे आपने तो राज कमल लिए आए थे हैं? आशिक विसुक आछे ठीक ही, मगर घायल करते पारे ना, स्लिप करे बेरे जाए। তো হেকিম সাহেব, আমার সুস্থ হওয়ার উপায়টা কি? আরে উপায় তো আছে, এ তো তাড়াহুড়োর ব্যাপার না, সবুর করা লাগবে। লাখ টাকার ব্যাপার আছে। খরচা না হয় দিলাম, কিন্তু আমি সুস্থ হব তো? আরে আপনার যে জটিল রোগ আছে না, এটার জন্য দুর্লভ অনুপাং জোগাড় করা লাগবে, যা আপনার কল্পনার বাইরে। কিরকম? আপনার জন্য লাগবে রোদের আগা আর বাতাসের গুড়া। রোদ্রের আগা, বাতাসের গুড়া, এগুলো আবার কি? হ্যাঁ, এই ওনার জন্য লাগবে শৈলান্ত বৃক্ষ শিকড়ে 27 ফুটা রস, আর এই বৃক্ষ পাওয়া যায় হিমালয়ের গভীর অঞ্চলে। এটা আবার উপরাতে হয় চন্দ্রগ্রহণের রাতে। আপনাকে অপেক্ষা করতে হবে 4 মাস 11 দিন। পারবেন না? ইম্পসিবল, এতদিন অপেক্ষা করা যাবে না। টাকা লাগলে নেন, আরো নেন, কিন্তু তাড়াতাড়ি করেন। টাকায় কি আর সব হয়? তবে ব্যয় করার মন মানসিকতা থাকতে হয় নাকি? আপনি ঠিক 4,71,000 টাকা দেবেন, আর 19 দিনের মাথায় আপনার চিকিৎসা শুরু করব ফুল গ্যারান্টি দিয়ে। তা ওই যে চন্দ্রগ্রহণের রাত, তারপরে শৈলান্ত বৃক্ষের শেকড়, কি জানি বললেন? আরে ভাই, বিকল্প ব্যবস্থা যে নাই তা তো না। আসামের কামরুক্ষা মাখা আরেকটা বৃক্ষ আছে, শশিরাজ বৃক্ষ, যার 41 ফুটা রস জোগাড় করা গেলে শৈলান্ত বৃক্ষের শেকড় চন্দ্রগ্রহণের রাতে না উপড়াইলে বিচলে। হেকিম সাহেব, এই বৃক্ষের রস পেলেই আমি সুস্থ হয়ে যাব? নেই, এর সঙ্গে আরও কিছু লাগবে। এই সব মিলিয়ে প্রায় 81 রকমের অনুপান, 81 রকমের অনুপান দিয়ে এই ওষুধ বানাতে হয়। তাহলে জোরদার ভাই, চিকিৎসা কি শুরু করাবেন? হেকিম সাহেব, আপনি গ্যারান্টি দিলে আমার কোনো আপত্তি নেই। 100% গ্যারান্টি। কত বিদেশ ফেরত জটিল অসুখের রোগ আমি সুস্থ করে দিলাম। ঠিক আছে হেকিম সাহেব, আপনি কাজ শুরু করেন। আচ্ছা, আর শোনেন, ভাইজানটা কিন্তু সুস্থ করে তুলতে হবে, আমার নিজের লোক কিন্তু। अरे अवश्य, अरे भाईजान के एकदम आत्मनान से घुमाया सकते बोले। চলো বলো। শুধু শুধু এতগুলো দেশ ঘুরে চিকিৎসা করালাম, শরীরের কিছুই হলো না। এখন গ্যারান্টি দিল হেকিম, আমি ভালো হয়ে যাব, সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আমি তাহলে সুস্থ হয়ে যাচ্ছি।
কিছু বলবে? প্রতিদিনই কি এত রাত করে বাসায় ফেরেন? কি করব, কাজ থাকে না। এত কাজ কার জন্য করেন? ঘর তো খালি, কাজের লোকও নেই, এই নিঃসঙ্গ জীবনযাপন সহ্য করেন কি করে? অভ্যাস হয়ে গেছে। তুমি এত রাতে জেগে আছো কেন? অসুস্থ শরীরে বেশি রাত জায়গা ঠিক না। যাও শুয়ে পড়ো, যাও। শুলেই বাকি, আমার দুই চোখে তো ঘুম নেই। গগন, তোমার খবর কি? এই তো জোয়ারদার ভাই, এই খাওয়ার পর একটু যোগাসন করতেছিলাম আর কি। আচ্ছা, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো। ওই যে মেয়েটাকে দেখছেন না, ওর হাতে রান্না চমৎকার। একটু বেশি খেয়ে ফেলছি আর কি, বুঝছেন? মেয়েটার হাতে জাদু আছে। আচ্ছা আচ্ছা, তো মেয়েটার ভাই কি আছে না চলে গেছে? না, আছে তো। শোনো, তুমি তো টাকা চোখের আড়াল করতে চাও না, সব টাকা সিন্ধুকে ভরো। ওই ছেলেটার কিন্তু এখন টাকার দরকার, সুতরাং সাবধান। জোয়ারদার ভাই, আপনার শরীরটা কেমন? হ্যাঁ, এখন একটু স্বস্তিতে আছি, রাখছি। ওকে। আচ্ছা, গগনকে টাকার কথাটা বলে সারা রাতের ঘুমটা মাটি করে দিলাম না তো? আমার রত্ন, আমার মানিক, আমার সোনা। আরে এত ব্যস্ত থাকি, তখন একটু খোঁজ খবর নেবার পারি না। থাক থাক, হ্যাঁ। গগন, এসেছো? তো রাতে ঘুম কেমন হলো তোমার? ঘুম? হ্যাঁ, ভালো কথাই বলছেন। ঘুম, জোরদার ভাই, এমনিতেও তো আমাদের কত ধরনের ঝামেলা, তারপরে ওই পাশের ঘর থেকে মেয়েটার কান্না, রাত্রে বারবার ঘুম ভেঙে গেল। মেয়েটার অসুখটা কি? অসুখটা যে কি সেটা নাকি ধরা পড়তেছে না। তাহলে তো ব্যাপারটা বেশ জটিলই মনে হচ্ছে। আচ্ছা জোরদার ভাই, একটা কথা বলবো? একটা কেন, 10টা বলো। না মানে, আমার তো ছোট বাসা, লোকজনও নাই। তা আপনার তো অনেক বড় বাড়ি, অদিতিরে আপনার এখানে রাখলে কেমন হয়? তোমার মাথায় এই চিন্তাটা এলো কি করে? একটা মেয়ে, তাকে আমি চিনি না জানি না, আমার কেন সে থাকবে? ওর তো আসলে চিকিৎসা দরকার, আপনার সহযোগিতা ছাড়া তো আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, দেখো যা ভালো মনে করো।
এলাম গগন ভাইয়ের বাসায়, তিনি নিয়ে উঠালেন জোয়ারদার সাহেবের বাসায়। এভাবে অচেনা মানুষের বাসায় কতদিন থাকা যাবে? এত কিছুর পরও দিদিকে সুস্থ করে তোলা যাবে তো? তোমার কি খুব বেশি খারাপ লাগছে অদিতি? একটু, কাল রাত থেকে একটু বেশি হচ্ছে। তো তোমার এই অসুখটা কতদিন ধরে? কয়েক বছর হয়ে গেল। ভালো করে চিকিৎসা করলে তো এতদিনে অসুখটা সেরে যেত। বাবা যতদিন বেঁচে ছিলেন সাধ্যমতো চেষ্টা করেছেন। জমি জমা যা কিছু ছিল প্রায় সবই বিক্রি করেছে। এখন বাবা নেই, ভাইয়াই সব করছে। এমনকি আমার চিকিৎসার জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছে। বলো কি, রক্ত বিক্রি করেছে? সত্যি, কোনো ভাই তার বোনের জন্য এতটুকু করে কিনা তা আমার জানা নেই। আমি যাই। হ্যাঁ তুমি যাও, তুমি কি রেস্ট নাও। ভাইয়া অযথাই আমার জন্য দৌড়াদৌড়ি করছে। আমি আসলে বাঁচবো না। কি খবর? তোর শরীর এখন কেমন? বেঁচে আছি। আমাকে যে বাসায় রেখে আপনি উদয় হয়ে গেলেন, আর দেখলাম না যে আপনাকে। না, আসলাম তো একবার। তাহলে দেখা দিলেন না যে? ব্যস্ত থাকতে হয় তো। তো জোয়ারদার ভেতর নিশ্চয়ই তোমার খোঁজ খবর নিচ্ছে না? কোনো সমস্যা নাই তো? দায়িত্ব আরেকজনের উপর চাপিয়ে দেটা খুব স্বস্তি, তাই না? না মানে আছে, যদবে আছে পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও গগনেশ্বর, জি চলো। কোন দিকে যাবেন? রাইটে। আপনার রাইটে না আমার রাইটে? চলো। কি অদিতি, খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে? ইচ্ছে করলেই বা কি, সেটা তো আর সম্ভব না। জানেন, একসময় খুব বৃষ্টিতে ভিজতাম। ছুটোছুটি করে বৃষ্টির মধ্যে শিল কুড়াতাম, আম কুড়াতাম। কিন্তু এখন বৃষ্টিতে ভিজলেই শরীরে কেমন যেন খিঁচুনি হয়। তোমার কাছে বৃষ্টিতে ভিজে আম কুড়ানোর কথা শুনে না আমার ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। কত যে বৃষ্টিতে ভিজেছি গ্রামের বাড়িতে, সেই সব অনুভূতিগুলো কেমন হারিয়ে যায়। আসলে কি জানো, সময় একবার চলে গেলে সে পেছন ফিরে তাকায় না, তার কাজই যেন ফুরিয়ে যাওয়া। আসলে সময় খুব নির্মম, নির্দয়। আসলে শুধু সময় নয়, এখন পৃথিবীটাই অনেক নির্দয় হয়ে যাচ্ছে। তাই
হ্যাঁ খবর এসেছো? হ্যাঁ, একটু জায়গায় যেতে হবে। জমির খবর আছে? না না না, তার চেয়ে তো ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তুমি তুমি একটু ওয়েট করো, আমি একটু জামাটা পাল্টে আসি। So it's so important. ভাইয়া, তুমি যে এত কষ্ট করছো, এত ছুটাছুটি করছো, কিন্তু আমি কি আসলেই সুস্থ হব? অদিতি, তুই যদি এখনই ভেঙে পড়িস তাহলে আমি শক্তিটা পাবো কোথায় বল? এভাবে মানুষের বাসায় বাসায় আশ্রিতের মতো থাকা, একটু মেনে নে না। কিন্তু চিকিৎসার জন্য এত টাকাই বা তুমি কোথায় পাবে? নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে, একটু ধৈর্য ধর। একজন সাদা মনের মানুষ কেমন হয় সেই আগ্রহ থেকে আপনার কাছে আসা। আসলে আপনি কি করেন? আমি এই স্কুলে শিক্ষকতা করতাম, এখন তো 65 বছর বয়স হয়েছে, বুঝতেই পারেন রিটায়ার করেছি কত আগে। তবু অভ্যাসবশত এই স্কুলে আসি, দুটো একটা ক্লাসও নেই। তাছাড়া আমার লাইব্রেরি আছে, লোকজনকে পড়াশোনা উদ্বুদ্ধ করি এবং বই পুস্তক দেই, আবার ফেরত নেই। আপনার শরীর স্বাস্থ্য কেমন? অসুখ বিসুখ? অসুখ বিসুখ তো তেমন কিছু নেই, তবে বয়স হয়েছে তো, তাই আগের মতো আর শক্তি পাই না। অসুখ বিসুখ কখনো হয় না আপনার? না, সাধারণ জ্বর টর হয়েছে, কিন্তু আপনাদের বয়সে অনেক ঝরঝরে ছিলাম, এখনো সুস্থ আছি। আপনি বললেন যে আপনি এই স্কুলে শিক্ষকতা করেছেন, তো আপনার আয় তো ছিল সামান্য। এই সামান্য আয়ে আপনাদের কাছে যেটা সামান্য, আমার কাছে সেটা অসামান্য। ঠিক বুঝলাম না। হয়তো ভাবছেন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য টাকা পয়সা দরকার খুব, আসলে লাগে না। অবাক হচ্ছেন? তাহলে কথাটা খুলেই বলি, শোনেন। আমি মাসে 4000 টাকা বেতন পেতাম সর্বসাকুল্যে, কিন্তু ওতে আমি খুব সুখী ছিলাম। মাত্র 4000 টাকা বেতন? এত অল্প আয়ে তো আপনার সংসারে অভাব অনটন লেগে থাকারই কথা। অনটন মনে করলে অনটন, অবশ্য সারা মাস আমার টেনে টুনে চলতো। কিন্তু ওই যে প্রথম সপ্তাহে বেতন পেতাম, তা দিয়ে একটা বড় বাজার করতাম। তখন আমার বাড়িতে একবারে আনন্দের হাট বসে যেত। আমার স্ত্রী উঠানে বসে মাছ করতেন, আর ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা হয়ে যেত। অধিক রাত পর্যন্ত এই রান্না করে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতাম। সেই উঠোনেই পাটি বিছিয়ে সবাই মিলে গান করত। সেই তৃপ্তি, সে আনন্দের কথা আমি বলে বোঝাতে পারবো না ভাই। ওই এক রাতের আনন্দ সারা মাস কষ্ট করার শক্তি জোগাতো। তাই দেখেন, আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছেন, সয় সম্পত্তি, মান সম্মান, যশ সব দিয়েছেন, কিন্তু একটি জিনিস তিনি আমাকে দেননি, সেটা হচ্ছে সুস্থতা। নিজের ইচ্ছে মতো পছন্দ মতো কোনো জিনিস খেতে পারি না। আচ্ছা, কি ব্যবসা করেন আপনারা? এই তো আমাদের ওই এক্সপোর্ট ইম্পোর্ট, তারপর ভূমি ব্যবসা, তারপর রিয়েল এস্টেট, এইসব আর কি। কিছু মনে করবেন না, আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই। স্ত্রী, সন্তান? না। আপনার? ওই একই রকম। তাহলে এত সম্পদ দিয়ে কি করেন? একটু আরাম আয়েশে থাকার জন্য, মানে একটু বিলাসবহুল জীবনযাপন করতে তো। কিন্তু জীবনে তো ভাই আপনার শান্তি নেই। না, না শরীরে না মনে, তাহলে বিলাস কোথায়? আচ্ছা, আপনারা যে এত জমি জমা, দালান কোঠার ব্যবসা করেন, এগুলো কি আপনার পৈতৃক সম্পত্তি না নিজের? না, নিজের। সৎ ব্যবসা? না, ধরেন যে ব্যবসা তো ব্যবসায়ী, আর ব্যবসা করতে গেলে তো একটু এদিক ওদিক করতেই হয়। আমার কাছে যখন এসেছেন, একটু মন খুলে কথা বলুন। আপনাদের ওই এদিক ওদিকটা আসলে কি? আপনাদের ব্যবসার কারণে কি অন্যের ক্ষতি হয়েছে? জি, তা তো কিছু হয়েছে। যেমন ধরুন, আমি ওই গাজীপুরে 30 বিঘা জমি কিনলাম, ওই 30 বিঘার লাগো আরো 20 বিঘা জমি আমি দখল করে ফেললাম, কিন্তু জমিটা কিন্তু আমি নিজের নামে রাখিনি, আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। আমার বিশ্বাস যে ব্যবসায় সফলতা পেতে হলে এরকম একটু ডান বাম করতেই হয়। তা তো একটু লাগে। ভাই সাহেব, সমস্যাটা ওইখানে।
আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে সত্য বলে মনে করেন, আর আমি ঠিক তার উল্টো, যেটা সত্য সেটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, একবারও কি ভেবে দেখেছেন যে মানুষগুলো ঠকেছে, বঞ্চিত হয়েছে, তাদের অভিশাপ কতটা লাগতে পারে আপনাদের জীবনে? সমস্যাটা ওইখানে, আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে সত্য বলে মনে করেন, আর আমি ঠিক তার উল্টো, যেটা সত্য সেটাই আমি বিশ্বাস করি। কথাটা খুবই সাধারণ, কিন্তু এই বোধটাই গোটা জীবনটাকে উল্টো পথে নিয়ে যেতে পারে। আমি এখন যে পথে চলতে চাচ্ছি, আপনি যেটা বিশ্বাস করেন সেটাকেই সত্য বলে মনে করেন, কিন্তু আমি যেটা সত্য শুধু সেটাকেই বিশ্বাস করি। কি চমৎকার একটা কথা। জোরদার ভাই, অনেকদিন পর লোকটার সাথে কথা বলে একটা শান্তি পেলাম। একটা জিনিস খেয়াল করেছো গগন, ভদ্রলোক যে পারিবারিক আনন্দ উৎসবের কথা বললেন, সেটা তো আমাদের জীবনে নেই। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে পারিবারিক বন্ধনটা খুবই জরুরি, কিন্তু বিবাহ করলে যে জীবনের পূর্ণতা আসবে এটা মনে হয় ঠিক না। কারণ দেখা গেল যে এমন মেয়েরে বিয়ে করলেন যে এত কষ্টে ধন সম্পদ সব নষ্ট করে ফেলল। তুমি বোধহয় শুধু ওনার কথাগুলি শুনেছ, উনি যে কথাগুলো বললেন সেটা তুমি বোঝোনি। শুধু ধন সম্পদ দিয়েই কিন্তু সুখ পাওয়া যায় না। এই যে এত ধন সম্পদ, আমাদের সম্পদের পাহাড় গড়েছে, সুখ কি পেয়েছি কখনো বলো? এটা অবশ্য ঠিক। আচ্ছা, আমরা যে এত মানুষের ঠকাইছি, তাদের অভিশাপ লাগে নাই তো? লাগতেও পারে। দেখেছো গগন, কচি বাচ্চাগুলো কি চমৎকার গান গাইছে। মঙ্গল প্রদীপ জেলে অন্ধকারে, দু চোখ আলোয় ভর প্রভু। আচ্ছা গগন, আমাদের দু চোখে কি কিছু আছে? কোনো আলো কি দেখতে পাও? আমি তো কিছু বুঝতে পারতেছি না জোরদার ভাই, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যেতেছে, বুঝছেন? আমার মনে হয় কি জোরদার ভাই, এই বাচ্চাগুলোর অনেকেই 3 বেলা খাওয়ান পর্যন্ত জোটে না। আমি এদের জন্য কিছু একটা করতে চাই গগন। কি করবেন? আমি এদেরকে একটা ট্রাস্ট করে দেবো, মেধাবী ছাত্ররা বৃত্তি পাবে। মানুষকে তো অনেক ঠকিয়েছি, বঞ্চিত করেছি, এবার মানুষের জন্য কিছু করতে চাই। এই চলো ড্রাইভার। জোয়ারদার ভাই মানুষের জন্য কিছু করার চিন্তা করছে। অভিশাপ তো আমিও কুড়িয়েছি, আমি কি করব? সিন্দুকটা শুধু ভরতেই থাকবো নাকি ওই যে অদিতির চিকিৎসাটা? হ্যাঁ, ঢাকায় গিয়ে ওর চিকিৎসা করাবো আমার নিজের খরচে। যত টাকা লাগে আমি ব্যয় করবো। অদিতিকে ভালো করে তুলতেই হবে, তুলতেই হবে। ভালো কাজ করার সময় এসেছে এখন। স্যার, আপনাকে কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু মোবাইলটা বন্ধ ছিল। মোবাইলটা আমি ইচ্ছে করে বন্ধ করে রেখেছিলাম, কিন্তু এদিকে তো একটা সমস্যা হয়ে গেছে। আসতে না আসতেই সমস্যা হয়ে গেছে। তোমাদের সমস্যা ছাড়া কি আর কোনো জিনিস নেই? কি সমস্যা বলো? স্যার, অদিতি ম্যাডাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। কখন? এই তো 2-3 ঘন্টা হবে। কখন?
বৃষ্টি পড়ে নাকি? চোখে ভালো দেখতে পাচ্ছি না কেন? বৃষ্টি তো ঘরের ভেতরে পড়া সম্ভব না। তাহলে আশ্চর্য, আমি কাঁদতে জানি? কারোর জন্য আমার ভেতরের কান্নাটা ভেঙে পড়ে তাহলে? আমি তাহলে পুরোপুরি মরে যাইনি এখনো। মনুষ্যত্বের কিছুটা এখনো বাকি আছে। কোনো কিছু ঠিক মতো দেখতে পাচ্ছে না কেন জোয়ারদার ভাই? সব কিছু ঘোলা লাগছে কেন? চোখের পানিটা মুছো গগন, তাহলেই সব সব ঠিক মতো দেখতে পাবে। ও জোয়ারদার ভাই বলুন। এতদিন তো অনেক কিছুই আপনার কাছ থেকে না চেয়ে নিয়েছি, তাই না? আজকে আপনার কাছে একটা জিনিস, একটা। কি বলো? ওই অদিতির চিকিৎসার জন্য যত টাকা লাগে, যত খরচ হয়, সব সব আমি দিতে চাই। তার জন্য যদি আমার সিন্ধু যা লাগে সব খালি। কখন? সাদা মনের মানুষের সঙ্গে কথা বলার পর আমরা বোধহয় মানুষ হতে শুরু করেছি। কাজে অদিতির চিকিৎসার সব খরচ শুধু তুমি একা কেন বহন করবে? আমরা আমরা দুজন মিলে বহন করব। শুধু দোয়া করো অদিতি যেন সুস্থ হয়ে ওঠে। ভালো লাগে।